সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। যেখান থেকে বিসিএস সহ যে অন্যান্য গুরুত্বপূর্ণ যে কম্পিটিটিভ এক্সাম গুলো আছে এখান থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। তো আমরা যে টপিকটি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে অণু এবং পরমাণু। অবশ্য আপনারা এই বিষয়টি সম্পর্কে সেই ছোটবেলা থেকে জেনে এসেছেন যে অণু কি, পরমাণু কি। তারপর আমাদের কিছু এখান থেকে যে গুরুত্বপূর্ণ তথ্য আছে এই তথ্য সম্পর্কিত কিছু অংশ আমরা আলোচনা করব। তো চলুন শুরুতে আমরা অণু সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে বা অণু কি সেই সম্পর্কিত তথ্যগুলো আমরা একটু জেনে নেই। খেয়াল করুন যে অণু, অণু কি? অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা ওই বস্তুর ধর্মাবলী অক্ষুণ্ণ রেখে স্বাধীনভাবে বিরাজ করতে পারে, তাকে বলা হয় অণু। তাহলে আবার খেয়াল করুন, মৌলিকও হতে পারে, যৌগিক পদার্থও হতে পারে যা ওই ধর্মাবলী অক্ষুণ্ণ রেখে স্বাধীনভাবে বিরাজ করতে পারে, তাকে বলা হয় অণু। সোজা কথা হচ্ছে যে বস্তুর ধর্ম ধারণ করে এরকম যে ক্ষুদ্র কণিকা আছে তাকে বলে অণু। তাহলে আমরা সোজা কথায় যেটি বলতে পারি, বস্তুর ধর্ম ধারণ করে এরকম ক্ষুদ্র কণিকার নামই হচ্ছে অণু। আমরা কি বলতে পারি? পরমাণু যুক্ত হয়ে অণু গঠিত হয়। অথবা আমরা যদি বলি অণুকে ভেঙে পরমাণু পাওয়া যায়। উল্টাভাবে যদি আমরা বলতে পারি অণু ভেঙে পরমাণু পাওয়া যায় আর পরমাণু যুক্ত হয় অণু গঠিত হয়। খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন, অণু কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু পরমাণু। অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই লাইনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আপনাকে গুরুত্ব দিয়ে এটি দেখতে হবে। এবার চলুন আমরা দেখতে পাচ্ছি যে 1811 সালে যে অ্যাভোগাড্রো প্রথম অণুর ধারণা দেন। তাহলে সর্বপ্রথম অণুর ধারণা দেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী অ্যাভোগাড্রো। কত সালে? 1811 সালে তিনি প্রথম অণুর ধারণা প্রদান করেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে মৌলিক গ্যাসের যে অণু আছে এখানে দুটি করে পরমাণু থাকে। যেমন এখানে যদি আমরা দেখতে পারি হাইড্রোজেন H2, অর্থাৎ এখানে হাইড্রোজেন কিন্তু দুইটি, H প্লাস H, এখানে হাইড্রোজেন দুইটি। আবার এখানে আয়োডিন, এখানেও কিন্তু আয়োডিন দুইটি আছে। আবার এখানে ক্লোরিন, এখানেও কিন্তু ক্লোরিন দুইটি আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে মৌলিক গ্যাসের যে অণুগুলো এখানে দুটি করে পরমাণু থাকে। কিন্তু যে নিষ্ক্রিয় গ্যাস যারা আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন এবং অর্গানসন, এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে তারা সাধারণত এক পরমাণু। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের যে অণুগুলো আছে তারা হচ্ছে এক পরমাণু। এছাড়াও যে আমরা এখানে দুটি করে দেখতে পেলাম, দুইয়ের অধিকও কিন্তু থাকতে পারে। কিছু কিছু মৌলের অণুতে দুইয়ের অধিক পরমাণু থাকতে পারে। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওজন, যার সংকেত হচ্ছে O3। তাহলে এখানে O3 মানে কি? অক্সিজেনের 3টি পরমাণু আছে। আর এখানে দেখতে পাচ্ছেন ফসফরাস, যেখানে ফসফরাসের 4টি পরমাণু আছে। আর এখানে দেখতে পাচ্ছেন সালফার S8, এখানে সালফারের 8টি পরমাণু আছে। তাহলে এখানে আমরা দুইয়ের অধিকও কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে দুইয়ের অধিক পরমাণু থাকা সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরমাণু। খেয়াল করুন, আমরা জানি অণুকে ভেঙে পরমাণু পাওয়া যায়। আর একসময় ধারণা করা হতো যে পরমাণুকে আর ভাঙা যায় না। কিন্তু পরবর্তীতে এটাও প্রমাণিত হলো যে পরমাণুকেও ভাঙা যায়। আর পরমাণুকে ভেঙে কি পাওয়া যায়? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আমরা ধাপে ধাপে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এগুলো নিয়েও আলোচনা করব। তো চলুন আমরা আগে পরমাণু কাকে বলে একটু জেনে নেই। পরমাণু এই কথার অর্থই হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র। তাহলে পরমাণু কথার অর্থ কি? অত্যন্ত ক্ষুদ্র। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে। কার বৈশিষ্ট্য? মৌলের বৈশিষ্ট্যসমূহ অক্ষুণ্ণ থাকে, তাকে বলা হয় পরমাণু। আর পরমাণু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু অণু কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এটাও কিন্তু একটা পার্থক্য। গ্রিক দার্শনিক কে? ডেমোক্রিটাস। কোন দেশের? গ্রিক। নাম কি? ডেমোক্রিটাস। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে অভিমত প্রকাশ করেন যে সকল পার্থিব বস্তু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই মতবাদটি দেন কে? যে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। কখন? 5ম শতাব্দীতে খ্রিস্টপূর্ব। আর ডেমোক্রিটাস যে পদার্থের যে ক্ষুদ্রতম অংশ আছে এই ক্ষুদ্রতম অংশটির নাম দেন অ্যাটম বা পরমাণু। আর এই অ্যাটম শব্দটি কোথা থেকে এসেছে? অ্যাটম শব্দটি এসেছে গ্রিক শব্দ অ্যাটমাস থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিক শব্দ অ্যাটমাস থেকে অ্যাটম শব্দের উৎপত্তি, আর যার অর্থ হচ্ছে অবিভাজ্য। তাহলে অ্যাটম শব্দের অর্থ কি? অ্যাটম শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য।
আর আধুনিক রসায়নের যদি ভিত্তি বলা হয়, আধুনিক রসায়নের ভিত্তি হচ্ছে কিন্তু এই পরমাণুবাদ। মনে রাখবেন, আধুনিক রসায়নের ভিত্তি হচ্ছে পরমাণুবাদ। 1803 সালে জন ডাল্টন, কে? জন ডাল্টন কত সালে? 1803 সালে এই যে অ্যাটম, এই অ্যাটমের নতুন ধারণা প্রদান করেন। তাহলে 1803 সালে জন ডাল্টন অ্যাটমের নতুন ধারণা প্রদান করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যেটি নিয়ে আলোচনা করব যে পরমাণুকে ভেঙে কি কি পাওয়া যায়। পরমাণুকে ভেঙে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখন আমরা এই সম্পর্কিত যে আলোচনাগুলো আছে, আমরা ধাপে ধাপে সেই আলোচনাগুলো করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূল কণিকা আছে। তাহলে মূল কণিকা কাকে বলে? খেয়াল করুন, যে সকল সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মূল কণিকা বা মৌলিক কণিকা বলে। অর্থাৎ যে সকল কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মূল কণিকা বা মৌলিক কণিকা বলা হয়। মূল কণিকা হচ্ছে দুই প্রকার। মূল কণিকা কত প্রকার? দুই প্রকার। কি কি? একটি হচ্ছে স্থায়ী মূল কণিকা, আর হচ্ছে অস্থায়ী মূল কণিকা। তাহলে স্থায়ী মানে কি? যেটা সব সময় থাকবে। আর অস্থায়ী হচ্ছে কিছুক্ষণের জন্য থাকবে। চলুন দেখে নেই যে স্থায়ী মূল কণিকা কাকে বলে। যেসব কণিকা সকল মৌলের পরমাণুতে স্থায়ীভাবে উপস্থিত থাকে তাদেরকে স্থায়ী মূল কণিকা বলা হয়। অর্থাৎ সকল মৌলের পরমাণুতে স্থায়ীভাবে থাকবে তাদেরকে বলা হয় স্থায়ী মূল কণিকা। আর এই স্থায়ী মূল কণিকা কোনগুলো? খেয়াল করুন, ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন। এই তিনটি হচ্ছে স্থায়ী মূল কণিকা। এরা মৌলের পরমাণুতে স্থায়ীভাবে কি থাকে? বিদ্যমান থাকে। এই জন্য তাদেরকে বলা হয় স্থায়ী মূল কণিকা। মনে রাখবেন, স্থায়ী মূল কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন। আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়ে। আর অস্থায়ী মূল কণিকা মানে কিছু সময়ের জন্য থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সকল মূল কণিকা কোন কোন মৌলের পরমাণুতে খুব অল্প সময়ের জন্য অবস্থান করে তাদেরকে বলা হয় অস্থায়ী মূল কণিকা। অর্থাৎ সাময়িক সময়ের জন্য অবস্থান করবে তাদেরকে বলা হয় অস্থায়ী মূল কণিকা। আর অস্থায়ী মূল কণিকাগুলো কি কি? নিউট্রিনো, পাইয়ন, মিউয়ন আর হচ্ছে মেসন। এরা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। সাময়িকের জন্য এরা পরমাণুতে অবস্থান করবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 1911 সালে যে বিজ্ঞানী রাদারফোর্ড, কোন বিজ্ঞানী? রাদারফোর্ড প্রমাণ করেন যে পরমাণুর একটি কেন্দ্র আছে। 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড প্রমাণ করেন যে পরমাণুর একটি কেন্দ্র আছে, আর তিনি এই কেন্দ্রর নাম দেন নিউক্লিয়াস। কত সালে প্রমাণ করেন? প্রমাণ করেন 1911 সালে। কোন বিজ্ঞানী? বিজ্ঞানী রাদারফোর্ড। তিনি প্রমাণ করে দেখান যে পরমাণুর একটি কেন্দ্র আছে, আর সেই কেন্দ্রটির নাম দেন তিনি নিউক্লিয়াস। চলুন আমরা এখানে একটি চিত্র খেয়াল করি। এখানে একটি চিত্র দেওয়া আছে যে পরমাণুর যে স্ট্রাকচার। খেয়াল করুন, এই যে বিজ্ঞানী রাদারফোর্ড যেটি প্রমাণ করেন, এর নাম দেন, এই অংশটির নাম দেন তিনি নিউক্লিয়াস। অর্থাৎ পরমাণু যে কেন্দ্রে থাকছে। আমরা চিত্রটি যদি খেয়াল করি, নিউক্লিয়াসের ভিতরে কারা অবস্থান করে? খেয়াল করুন যে নিউক্লিয়াসের ভিতর থাকছে প্রোটন আর হচ্ছে নিউট্রন। নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করছে। আর যে এই যে কক্ষপথ আছে বাইরের দিকে, এই বাইরে বিচরণ করছে ইলেকট্রন। তাহলে ইলেকট্রন থাকে বাইরের কক্ষপথে, আর ভিতরে যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসের মধ্যে থাকছে কে? প্রোটন এবং নিউট্রন। তাহলে চলুন আমরা দেখে নেই যে পরমাণুর কেন্দ্রে থাকছে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসে যে মৌলিক কণিকা কে কে থাকে? প্রোটন এবং নিউট্রন। আমরা চিত্র দেখতে পাচ্ছি যে প্রোটন এবং নিউট্রন মিলেই কিন্তু নিউক্লিয়াসটি গঠিত। আর নিউক্লিয়াসের বাইরে যে বৃত্তাকার কক্ষপথ আছে, এই কক্ষপথে থাকে ইলেকট্রন। একটি পরমাণুর ব্যাস কত যদি আসে? একটি পরমাণুর ব্যাস হচ্ছে 10⁻8 সেন্টিমিটার। আর একটি নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻50 মিটার। খেয়াল করুন, এটা কিন্তু সেন্টিমিটার এককে, আর ওইটা হচ্ছে 10⁻15 মিটার এককে। অর্থাৎ নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ, এটি পরমাণুর ব্যাসার্ধের 1,00,000 ভাগ ছোট। খেয়াল করুন যে নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ পরমাণুর ব্যাসার্ধের 1,00,000 ভাগ কি ছোট। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা স্থায়ী মূল কণিকা সমূহের যে বিবরণ, যেগুলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন ছিল স্থায়ী মূল কণিকা তিনটি, এই মূল কণিকাগুলো এক নজরে চার্টটি আমরা দেখে নেব। খেয়াল করুন, আমরা এখানে একটি চার্ট দেখতে পাচ্ছি। এই চার্টটি যদি আপনারা একটু ভালো করে আয়ত্ত করতে পারেন, এইখান থেকে যেভাবেই কোশ্চেন হোক না কেন আপনারা উত্তর করতে কিন্তু কোনো সমস্যা হবে না বলে আমি আশাবাদী। তো এই জন্য আমি চেষ্টা করেছি যে একই চার্টের মধ্যে আবিষ্কারক, চার্জ কত, প্রতীক কি, তারপর আপেক্ষিক ভর কত, আপেক্ষিক আদান কত, এগুলো দেওয়ার চেষ্টা করেছি। তো চলুন দেখে নিই আমরা এক নজরে। এই যে এখানে দেওয়া হয়েছে কি কণিকাগুলোর নাম,
যে ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন। পরবর্তীতে আমরা এখানে আবিষ্কারক দেখতে পাচ্ছি, প্রতীক, আধান বা চার্জ, প্রকৃত ভর, আপেক্ষিক আধান আর আপেক্ষিক ভর দেওয়া আছে। তাহলে ইলেকট্রন আবিষ্কার করেন কে? থমসন, যার প্রতীক হচ্ছে ই, আর আধান হচ্ছে মাইনাস, খেয়াল করুন, -1.60 ইন্টু 10⁻90 কুলম, যার প্রকৃত ভর হচ্ছে 9.110 ইন্টু 10⁻28 গ্রাম, যার আপেক্ষিক আধান হচ্ছে -1 আর আপেক্ষিক ভর হচ্ছে 0। পরবর্তীতে আছে প্রোটন। প্রোটনের আবিষ্কারক হচ্ছেন বিজ্ঞানী রাদারফোর্ড, যার প্রতীক হচ্ছে পি, যার আধান বা চার্জ হচ্ছে +1.60 ইন্টু 10⁻90 কুলম, যার প্রকৃত ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম, যার আধান হচ্ছে +1, যার আপেক্ষিক ভর হচ্ছে 1। নিউট্রনের আবিষ্কারক হচ্ছেন বিজ্ঞানী চ্যাডউইক, যাকে প্রকাশ করা হয় এন দ্বারা, আর যার আধান বা চার্জ 0, মানে নিরপেক্ষ, এখানে চার্জ নেই। আর প্রকৃত ভর হচ্ছে +1.675 ইন্টু 10⁻24 গ্রাম, আপেক্ষিক আধান হচ্ছে 0 আর আপেক্ষিক ভর হচ্ছে 1। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে সামগ্রিকভাবে পুরো চার্টটা এক নজরে আমরা দেখে নিলাম। এখন এখানে থেকে আপনাকে যেটি মিস্টেক করতে পারেন আপনারা, দেখুন এখানে কিন্তু মান দুটি কিন্তু একই, 1.60 ইন্টু 10⁻90 কুলম, যেটি হচ্ছে আপনার ইলেকট্রনের জন্য, আর 1.60 ইন্টু 10⁻90 কুলম এটি প্রোটনের জন্য। আর পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ। একই রকমের মান কিন্তু, কিন্তু তাদের যে চার্জ পরস্পরের বিপরীত। পার্থক্য কিন্তু এখানে। তাহলে আমরা বলতে পারি ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত আর প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। আশা করি আপনারা এই চারটি বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে পরমাণুর শক্তি স্তরে যে ইলেকট্রন বিন্যাস আছে সেই বিন্যাস নিয়ে আমরা আলোচনা করব। খেয়াল করুন, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে পরমাণুর যে কোনো শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, আপনি উত্তর কি দিবেন? 2টি দিবেন, 4টি দিবেন, 8টি দিবেন, 32টি দিবেন? না, আপনি উত্তর দিবেন হচ্ছে 2n² সংখ্যক। পরমাণুর শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n² সংখ্যক। আর এখানে n এর মানটি 1, 2, 3, 4 অর্থাৎ পরিবর্তনশীল। এটি আপনাকে কত নং কক্ষপথ বলছে বা কত নং শক্তি স্তর বলা হচ্ছে তার উপর ডিপেন্ড করে এই n এর মানটি কিন্তু পরিবর্তনযোগ্য। তাহলে আমরা খেয়াল করি যে যদি বলা হয় যে প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তাহলে এখানে কিন্তু আপনাকে বলা হলো যে প্রথম শক্তি স্তর, 1 নাম্বার শক্তি স্তর। তাহলে এখানে n এর মান কত হবে? n এর মান হবে 1। আপনি যদি এই সূত্রটির মধ্যে এবার n এর মান 1 বসিয়ে দেন, তাহলে আমরা পাবো যে 2টি। তাহলে প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি। একইভাবে যদি আপনাকে বলা হয় যে দ্বিতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তাহলে আপনার এখানে যেহেতু দ্বিতীয় শক্তি স্তর বলা হয়েছে, আপনার এখানে n এর মান হয়ে যাবে 2। আর যদি আপনি ওই সূত্রতে মান বসিয়ে দেন, তাহলে আমরা পেয়ে যাব 8টি ইলেকট্রন। তাহলে দ্বিতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8টি ইলেকট্রন। পরবর্তীতে যদি বলা হয় তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, একই সূত্র প্রয়োগ করে আমরা, যেহেতু এখানে তৃতীয় শক্তি স্তর বলা হয়েছে, আমার n এর মান হচ্ছে 3, আমরা মান বসিয়ে দিলে পাবো 18টি ইলেকট্রন। তাহলে তৃতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18টি। পরবর্তীতে যদি বলা হয় চতুর্থ শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, আপনার এখানে n এর মান এসে যাবে 4, আর যদি সূত্রের মধ্যে মান বসিয়ে দেন তাহলে পেয়ে যাব 32টি ইলেকট্রন। এখন খেয়াল করুন, আপনাকে কিন্তু মুখস্থ করতে হবে না যে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে, তৃতীয় শক্তি স্তরে 18টি ইলেকট্রন থাকে এবং চতুর্থ শক্তি স্তরে 32টি ইলেকট্রন থাকে। এগুলো কিন্তু আপনারা অনেকে না জেনে মুখস্থ করেন। কিন্তু খেয়াল করুন তো, আমি কি এখন মুখস্থ করলাম? মুখস্থ কিন্তু এগুলো ব্যাপারই না। শুধুমাত্র আপনি এই সূত্রটা একটু যদি ধারণ করতে পারেন, কত নং শক্তি স্তর বলা হচ্ছে সেই নং দিয়ে কিন্তু আপনি শুধু n এর মানটি পরিবর্তন করলে আপনার এখানে মান বের হয়ে যাচ্ছে। তো আশা করি আজকের পর থেকে মুখস্থর যে বিষয়টি এটি ভুলে যাবেন। তো আমাদের এই ছিল পরমাণুর যে শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত আলোচনা। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।